মাইনাস এখানে 9 3 3 9 আর এখানে ভুল হচ্ছে ইট ওয়াজ হিম। আমরা প্রোনাউনের যখন একটা ভিডিও করেছিলাম সেখানে পরিষ্কার বলেছিলাম যে কিছু প্রোনাউনের টাইপ রয়েছে, সেই টাইপগুলো আমাদেরকে কেন জানতে হবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি গ্রুপটি রয়েছে সেখানে একটা ম্যাথ প্র্যাকটিস, শুধু ম্যাথ নয়, সিডিপি, ইংলিশ সবকিছুই প্র্যাকটিস চলে প্রতিদিন, যাতে সকল ছাত্র শিক্ষক সকলেই একটা চর্চার মধ্যে থাকতে পারেন। তা আজ থেকে শুরু করছি যে সেই সমস্ত প্র্যাকটিসের অঙ্কগুলো এবং ইংরেজির প্রশ্নগুলোকে নিয়ে একটা কনসেপচুয়াল আলোচনা হবে এবং সেই বিষয়গুলোই, প্রতিদিনের বিষয়গুলোই এই ভিডিওতে থাকবে। তাই গতকাল যে প্রশ্নগুলো দিয়েছিলাম আজকে সেই প্রশ্নগুলোর সলিউশন করব আপনাদের সামনে। আমাদের ডেইলি ম্যাথ প্র্যাকটিস, শুধু ম্যাথ নয়, ইংলিশও থাকছে। অর্থাৎ এটা প্রথম যে অঙ্কটা দেখা যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ। আমি বলেছিলাম যে প্রশ্নগুলো সবই ইংলিশে থাকবে, এই কারণে যে সিটেটে কিন্তু প্রশ্নর যে মিডিয়ামটা সেটা কিন্তু ইংলিশ থাকে। তো ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট, সব থেকে ছোট কোনটা। তা এটার একটা ট্রিক রয়েছে। এটা দুটো উপায় করা যেতে পারে। একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি বা দশমিকে কনভার্ট করে। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, এইভাবে ক্রস মাল্টিপ্লাই করা যাবে। সেক্ষেত্রে কোনটা ছোট বের করা যাবে, তবে সেটা একটু কনফিউজিং হতে পারে। আমরা যদি দশমিকে বের করে নিই তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকবে না, খুব সহজে বের করে নিতে পারবো। এই ভগ্নাংশটার ক্ষেত্রে যদি আমরা দশমিকে বের করি তাহলে সেটা হবে 1.66। দশমিকের পর আমরা তিনটে নাম্বার নেব। 9-এর 7কে আমরা যদি নিই তাহলে 0.777 হবে এটার। আমরা যখন ভাগ করব তখন ক্যালকুলেশনটা আমাদের এতটাই দ্রুত হবে, সাথে সাথে কিন্তু আমরা রেজাল্টটা বের করে দিতে পারবো। সেটা আমাদের রাফ ওয়ার্ক, সেজন্য এখানে দেখাচ্ছি না। তারপরের ভগ্নাংশটা আমরা দশমিকে যখন নেব 0.8, এরপরে 0 আছে, এটা যেহেতু ভাগটা মিলে যাচ্ছে। পরে এটা এখন আমরা দশমিকের পরে সবকটা সংখ্যা যদি ক্যালকুলেশন করি, এটা যদিও ক্যালকুলেশন করার কিছু নেই, এটা পূর্ণ সংখ্যা 1.666 আছে, 666। তাহলে এটা তো সব থেকে বড় সংখ্যা, আমাদের কি চেয়েছে সব থেকে ছোট সংখ্যা কোনটা। তাহলে এই তিনটে আমরা এখন ট্যালি করব। এই তিনটে যদি ট্যালি করি তাহলে দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট মান যার এসছে 7/5, এটা হচ্ছে সব থেকে ছোট 0.714। সবগুলোরই কিন্তু বড় এর থেকে মান। তাহলে চোখ বন্ধ করে আমরা করতে পারবো নাম্বার ডি হচ্ছে সব থেকে ছোট। এর পরের অঙ্কটা দারুণ অঙ্ক, খুব ট্রিকি অঙ্কগুলো, খুবই আসে। দ্য কিউব অফ 997। তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করব? কিউব করতে বলেছে, তাহলে আমি এক্ষেত্রে 1000কে বেস নাম্বার ধরবো। 1000কে কেন ধরলাম? কারণ এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেই জন্য 1000কে বেস নাম্বার ধরবো। আর এখান থেকে 3 বিয়োগ করলেই কিন্তু 997 হয়। আর এর কিউব করতে বলেছে। আচ্ছা, এটা দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি এটা একটা ফর্মুলা, ছোটোবেলায় করা একটা অ্যালজেব্রার ফর্মুলা। কী ছিল ফর্মুলাটা? a মাইনাস বি এর হোল কিউব, মানে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা a আর এটা হচ্ছে b। তাহলে a কিউব মানে 1000 কিউব মাইনাস 3a² মানে 1000 স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে 3 প্লাস 3ab², 3a মানে হচ্ছে 1000 ইন্টু b² মানে 3a² মাইনাস বি কিউব মানে 3 কিউব। তাহলে এই হচ্ছে নাম্বার আমরা পুট করে ফেলেছি। তাহলে এখানে 1-এর পর 3টে শূন্য আছে আর এখানে কিউব আছে, তাহলে 3 বার লিখব 0 মাইনাস এখানে 9 3 3 9 আর 1-এর পরে 6টা শূন্য।
1-এর পরে 6টা না, একেবারে আমরা গুণ করে দিচ্ছি একে 1000 দিয়ে, তারপরে 9-এর পরে 6টা শূন্য হয়ে যাবে। আর এখানে 3 স্কোয়ার মানে 9, 3কে 9 দিয়ে গুণ করলে 27, তার মানে 27,000 মাইনাস 3-এর কিউব মানে হচ্ছে 27। এইবার আমরা এটাকে প্লাস মাইনাস যদি করি তাহলে দেখতে পাবো যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 991026,973। সঠিক উত্তর হচ্ছে এ, 991026,973, 991026,973। আশা করি এই ধরনের অঙ্ক এই ট্রিকটা ফলো করলেই কিন্তু খুব সহজে হবে, জাস্ট নাম্বারের প্যাটার্নটা দেখলেই আমরা বুঝে যাব। এবার নাম্বার 3 দেখব। এ নাম্বার when divided by 899 gives a remainder 63. If the same number is divided by 29, the remainder will be কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একটা নাম্বারকে ডিভাইড করছি 899 দিয়ে, সেটার ভাগশেষ রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ, আর 899 এখানে ডিভিজার। ডিভাইজার মানে হচ্ছে ভাজক, বাংলায় যাকে বলা হয় ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। ওই একই নাম্বারকে আরেকটা ভাজক অর্থাৎ 29 দিয়ে আমি করছি, ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? এই ধরনের অঙ্কের একটা শর্ট ট্রিক আছে, সেটা আমি বলি। যে যখন এরকম অঙ্ক থাকবে তখন দেখব যে বড় ভাজকটি ছোট ভাজকের গুণিতক কিনা। মানে 899 এখানে বড় ভাজক, আর ছোট ভাজক হবে এখানে 29, ছোট ভাজকটি 29। এখন এটা দেখব যে 29-এর গুণিতক এটা কিনা। এখানে কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই এটা গুণিতক, কারণ একে যদি আমরা 31 দিয়ে গুণ করি তাহলেই 899 পাওয়া যায়। 29কে 899কে আমরা যদি 29 দিয়ে ভাগ করি তাহলে দেখব 31 পাচ্ছি, তখনই বুঝে যাব যে এটা এটার গুণিতক। আর ঠিক যখনই গুণিতক পেয়ে যাব তখনই কিন্তু এই যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাকে ছোট ভাজকটা দিয়ে, মানে প্রথম যে ভাগশেষটাকে সেটাকে ছোট ভাজক। ছোট ভাজক কোনটা? ছোট ভাজক হচ্ছে এই 29। তাহলে প্রথম ভাগশেষ কোনটা? 63। 63 ডিভাইডেড বাই 29। এটা করলে যে ভাগশেষটা পাওয়া যাবে, যে ভাগশেষটা পাবো সেটাই হবে আনসার। আমরা 29কে 63কে যদি 29 দিয়ে ভাগ করি তাহলে দেখব ভাগশেষ 5 পাচ্ছি, তাহলে আনসার হবে বি। এই হচ্ছে এর ফর্মুলা। 4 নম্বর অঙ্কটা দেখুন। 9⁶ - 11 when divided by 8, 8 দিয়ে ভাগ করা হচ্ছে এই সংখ্যাটাকে, would leave a remainder, অর্থাৎ এর ভাগশেষ কি হবে? খুব ভালোভাবে খুব সিম্পলি অঙ্কটা বুঝবো। 9⁶ আছে, আচ্ছা এটা থাকলো। আমরা 9কেই যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয় ভাগশেষ? আমাদের ভাগশেষ হয় বা রিমাইন্ডার হয় 1। তাহলে এরকম 9⁶ আছে, তার মানে 9 × 9 × 9, মানে 6 বার 9কে কিন্তু আমরা এইভাবে গুণ করছি। তাহলে প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা 9কেই আমরা যদি 8 দিয়ে এভাবে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই তো 1 রিমাইন্ডার থাকে, প্রতি ক্ষেত্রেই তো 1 রিমাইন্ডার থাকে। তাহলে 9⁶কে 8 দিয়ে ভাগ করা মানে সেক্ষেত্রেও ভাগশেষ একই থাকবে। এটুকু তো ক্লিয়ার। 9⁶ মানে 6টা 9-এর গুণফল, আর প্রত্যেকটা এক একটা 9কে আমরা তো 8 দিয়ে যখন ভাগ করছি প্রতি ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 1 থাকছে। তার মানে 9⁶কে 8 দিয়ে ভাগ করছি যখন, ভাগশেষ কিন্তু একই থাকবে। আচ্ছা এবার পুরো অঙ্কটা দেখব। মানে 9⁶ - 11। এবার কি আছে? এই অংশটা তো আমরা হয়ে গেল, এই অংশটা হয়ে গেল যে এটার ভাগশেষ আমরা পেয়ে গেলাম 1। এবার 11কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকছে 3। এখন আমরা কি করব? 1 - 3। 9⁶কে 8 দিয়ে ভাগ করে ভাগশেষ পেয়েছিলাম 1, আবার 11কে 8 দিয়ে ভাগ করে
ভাগশেষ পেলাম 3। এবার আমরা কি করব, 9⁶ মাইনাস 11 ছিল, এবার ভাগশেষগুলো আমরা বিয়োগ করব। -2 হচ্ছে ভাগশেষের বিয়োগফল, কিন্তু নেগেটিভ তো কখনোই হতে পারে না ভাগশেষ। আর আমরা এটাই বা বিয়োগ কেন করলাম? গণিতের একটা বিশেষ নিয়ম আছে যে দুটি সংখ্যাকে, এই যে দুটো সংখ্যাকে যদি একই ভাজক দ্বারা ভাগ করা হয় তাহলে তাদের ভাগশেষগুলোও এভাবে বিয়োগ করা যাবে, ঠিক যেটা এইখানে করা হলো। সেই কারণেই কিন্তু বিয়োগ করা হলো। বিয়োগ করে দেখা যাচ্ছে যে -2 অর্থাৎ নেগেটিভ হলো, কিন্তু ভাগশেষ তো কখনোই নেগেটিভ হবে না। একে পজিটিভ করতে গেলে সবসময় ভাজকটাকে যোগ করে দিতে হবে এর সাথে। তার মানে +8 = 6। আনসার নাম্বার এ। নাম্বার 5, 49⁻15 - 1 is exactly divisible by which number? অর্থাৎ এই নাম্বারটা পুরোপুরি বিভাজ্য কোন নাম্বার দ্বারা? এখানে একটা শর্ট ট্রিক আছে এই অঙ্কটায়। a⁻n - b⁻n is completely divided, সব সময় সর্বদা বিভাজ্য a - b দ্বারা। এটা মনে রাখতে হবে। a⁻n, আমরা a 49 কে যদি a বলি, 49a, n এর জায়গায় এখানে 15, আর b মানে হচ্ছে 1/15, কারণ n তো এখানে 15, এই যে n হচ্ছে এখানে 15, আর a কি আছে? a আছে 49, b হচ্ছে a 49, b 1, তাহলে b এখানে 1, তাহলে 49⁻15 - 1, 48 is completely divided by 48. আনসার ডি। এই ফর্মুলাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। 5 4 3 2 দিয়ে এখানে স্টার আছে, অর্থাৎ একটা ডিজিট মিসিং আছে। তারপর 7 is divisible by 9, মানে সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে স্টার চিহ্নিত জায়গা অর্থাৎ মিসিং নাম্বারটা কত, এটাই জানতে চেয়েছে। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, যে সংখ্যাগুলোর যে অঙ্কগুলো রয়েছে, এই যে অঙ্কগুলো, তার যোগফল সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা এই যে স্টার চিহ্নিত যে জায়গাটা, সেটার x ধরে নিলাম। তাহলে অঙ্কগুলোর যোগফল 5 + 4 + 3 + 2 + x + 7 ডিভাইডেড বাই 9, এটা আমরা লিখতেই পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 আর 4 9, 9 3 12, 12 দিয়ে 14, 14 আর 7 21, তাহলে 21 আর 21 + x ডিভাইডেড বাই 9। এই যে 21 + x পেলাম, এই যে একটা ইকুয়েশন পেলাম, আর এইখানে আমরা অনেক কটা কিন্তু উত্তর পেয়ে গেছি এমসিকিউতে। তাহলে প্রত্যেকটা আমরা বসিয়ে দেখব, যেটাতে 9 দ্বারা পুরোপুরি বিভাজ্য হচ্ছে x এর মান সেটাই। চোখ বন্ধ করে এমসিকিউ দিয়ে আমরা এখানে আনসারটা করে ফেলতে পারবো। 0 যদি বসাই, তার মানে 21, 21 9 দ্বারা বিভাজ্য নয়। 1 22, 22 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 6 6 ইয়েস, তাহলে আমরা 21 + 6 ডিভাইডেড বাই 9 মানে 27 ডিভাইডেড বাই 9 কমপ্লিটলি বিভাজ্য। x এর মানটা হলো 6। নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন নাম্বার 7, 1/4 of a tank holds 135 liters of water. What part of the tank is full if it contains 180 liters of water? 1/4 of a tank মানে একটা ট্যাঙ্কের 4 ভাগের 1 ভাগ জল ভর্তি রয়েছে, এবং সেটা কিন্তু 135 লিটার। তাহলে আমরা সম্পূর্ণ অংশ মানে 1 ভাগ জানি, তাহলে সম্পূর্ণ অংশ মানে পুরো ট্যাঙ্কটাই কত লিটারের বের করে ফেলতে পারবো? 135 × 4 মানে 540 লিটারের কিন্তু ট্যাঙ্ক।
এটা আমরা বের করে ফেলতে পারলাম। এবার কি বলেছে যে হোয়াট পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল ইফ ইট কন্টেন্স 180 লিটার্স। তাহলে 180 লিটার যদি ভর্তি থাকে তাহলে সেটা সম্পূর্ণ ট্যাঙ্কের কত অংশ? সম্পূর্ণ ট্যাঙ্কের পরিমাণ আমরা জানি 540, তাহলে 540-এর মধ্যে 180 লিটার ভর্তি আছে, তাহলে 1/3 আনসার। খুব ইজি। নাম্বার সি, 1/3 অংশ ভর্তি রয়েছে সম্পূর্ণ ট্যাঙ্কের। নাম্বার 8, 1/5 of a number exceeds 1/7 of the same number by 10. Find the number. অর্থাৎ একটা নাম্বার যার 1/5 অংশ থেকে সেই নাম্বারের 1/7 অংশ 10 বেশি, একটাই নাম্বার। তাহলে আমরা যদি নাম্বারটাকে x ধরে নিই তাহলে 1/5 into x minus 1/7 to x is equal to 10. 1/5 of a number, এটাই বড়, তাই এটা থেকে এটা বিয়োগ করছি। আর 5 আর 7-এর এলসিএম বা লসাগু 35, তাহলে 7x minus 5x 10 or 2x by 35 10 or x এর মান আমরা 10 into 35 by 2 5 হচ্ছে 25, 5 3 175। x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 175, দ্যাট ইজ সি। খুব ইজি। একটু জাস্ট কন্ডিশনটা একটু ঠান্ডা মাথায় দেখে নিতে হবে যে কি দিয়েছে, তাহলে পরেই কিন্তু সলভ খুব সহজে হয়ে যাবে। টোটাল স্টুডেন্টস আমরা এক অংশ ধরে নিলাম, তাহলে গার্লস 3/5, বয়েজ 1 minus 3/5 মানে 2/5। এবার প্রেজেন্ট গার্লস 3/5 into 1 minus 2/9 is equal to 3/5 into 7/9 equal to 21/45. এবার প্রেজেন্ট বয়েজ 2/5 into 1 minus 1/4 equal to 2/5 into 3/4 equal to 6/20। এবার এই দুটো আমরা প্লাস করে দেবো, মানে 21/4/5 plus 6/20 equal to 180, 184 plus 54 মানে 8 plus 13 138 180 360 46 46 to 23/30, তাহলে আনসার হবে 23/30, দ্যাট ইজ নাম্বার এ। এবার 10 নম্বরের প্রশ্নটা আমরা করব। An 85-meter long rod is divided into two parts. If one part is 2/3 of the other, find the longer part in meters. একটা 85 মিটার লম্বা রড যেটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা পার্ট আরেকটা পার্টের 2/3, তাহলে সব থেকে বড় পার্টটা লম্বার পার্টটা কোনটা? তাহলে আমরা এটা রেশিওতে যদি ভাগ করে নিই যে
পার্টের রেশিও, মানে একটা আরেকটার 2/3। অর্থাৎ এটা যদি রড হয় তার একটা অংশ 2 আর একটা অংশ 3, মানে টোটাল কিন্তু 5 ইউনিট, অর্থাৎ 2:3 রেশিওটা, পার্টসের রেশিও। তার মানে টোটাল যেটা আমি বললাম 2 + 3 মানে 5, আর টোটাল লং কত 85। তাহলে সিঙ্গেল পার্ট, অর্থাৎ সিঙ্গেল পার্টের যে লেন্থটা হবে সেটা হবে 85/5 মানে 17, আর লঙ্গার পার্ট মানে এই অংশটা, তাহলে লঙ্গার পার্ট হবে 17 × 3 মানে 51 মিটার। দ্যাট ইজ নাম্বার ডি। Number 11, fraction between 2/5 and 4/9, অর্থাৎ 5/2 এবং 9/4 মাঝের যে ভগ্নাংশটা সেটা কত জানতে চেয়েছে। এটা সেই এর আগে যে আমরা করলাম ডেসিমাল পদ্ধতি অর্থাৎ দশমিক পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা বের করব, খুব সহজেই বেরোবে। 5/2 দশমিক কত বের করব এবং 9/4 কত দশমিক সেটা বের করব। এটা যদি দশমিকে বের করি হয় 0.4, দশমিকের পর দুটো সংখ্যা নেব, 9/4 মানে 0.44। এখন এই দুটোকে মোটামুটি এর মাঝামাঝি যে সংখ্যাগুলো হতে পারে, মানে 0.41, 0.42, 0.43, এই দুটো এই কয়েকটা সংখ্যার মধ্যে হলে পরেই কিন্তু আমরা সঠিক উত্তরটা বেছে নেব। এখন অপশানগুলোকে আমরা একটু দশমিকে করে দেখে নেব যে কোনটা এর ঠিক মাঝামাঝি সংখ্যা। 3/7 একে যদি আমরা দশমিকে করি তাহলে হয় 0.428। 2/3 একে যদি দশমিকে করি সংখ্যাটা হয় 0.666। 4/5 একে দশমিকে করলে হয় 0.8। 1/2 একে দশমিকে করলে হয় 0.5। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এই 0.428 এটা কিন্তু এর মাঝে রয়েছে। তাহলে এই নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নাম্বার 12, if 3 times of a number exceeds its 3/5/60, then what is the number? ঠিক একই রকম অঙ্ক কিন্তু এর আগে করলাম আমরা। যদি নাম্বারটাকে আমরা x ধরে নিই, এর 3 times 3x exceeds by 3/5/60 minus 3/5 into x is equal to 60। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নিতে পারবো খুব সহজেই। আর LCM 5, 15x minus 3x equal to 60। 15 minus 30 মানে 12x by 5 equal to 60, or x equal to 60 into 5/12 means 25। নাম্বার এ। 13 নম্বর অঙ্কটা দেখবো এবার। A man spends 1/4 of his income on food, 2/3 of it on house rent, and the remaining is rupees 630, remaining part on other commodities. Find the house rent. এই অঙ্কটা একটা ছোট্ট ট্রিক ইউজ করব। 4 এখানে হরে আছে, এখানে 3 হরে আছে, এর এলসিএম নিয়ে নেব। 4 আর 3 এর এলসিএম হচ্ছে 12। তাহলে ধরবো এবার, ধরলাম টোটাল ইনকাম 12x। তাহলে ফুড এসে কত স্পেন্ড করছে 12x ইন্টু 1/4 মানে 3x, আর হাউস রেন্টে কত সে দিচ্ছে
12x ইন্টু 2/3 মানে 8x। এখন রিমেইনিং ইনকাম মানে বাকি থাকছে কত, টোটাল ছিল 12x মাইনাস খরচ করলো 3x প্লাস 8x, তার মানে 12x মাইনাস 11x। এই রিমেনিং পার্টটাই তো 630 টাকা। এক্স এটা মানেই তো 630। এখন সে কত হাউস রেন্ট দিয়েছে, তাহলে আমরা হাউস রেন্ট বের করেছিলাম 8x, তাহলে 8 ইন্টু 630 তার মানে হয় 5040 মানে নাম্বার এ। এবার এই ফ্র্যাকশনের যোগফল করব। আগে একবার লিখে নিই, 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/7 প্লাস 1/14 প্লাস 1/28। খুব সিম্পলি আমরা এখন কি করব, এইগুলোর এলসিএম নিয়ে নেব। আমরা দেখতেই পাচ্ছি এর এলসিএম হয় 28, তাহলে 28 প্লাস 14 × 28 14 প্লাস 4 × 7 = 7 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে 3 আর 4 7, 7 আর 7 14, 14 14 28, 28 28 56, 56/28 = 2। নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কগুলো কিন্তু খুব আসে। ইউনিট ডিজিট কি হবে, একটা বড় সড়ো পাওয়ার দেওয়া থাকবে যেটা দেখেই অনেকে ঘাবড়ে যাবে, কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের একটা ট্রিক আছে এটা। ইউনিট ডিজিট নির্ভর করে সংখ্যাটির লাস্ট ডিজিটের ওপর। 264-র লাস্ট ডিজিট এখানে 4, এর পাওয়ার হচ্ছে 102, প্লাস এটারও লাস্ট ডিজিট 4, এর পাওয়ার হচ্ছে 103। এখন 4-এর পাওয়ারের ওপর এর ফল কিন্তু একটা সিস্টেমে করে। ঠিক আমি যেটা বলছি তার মানে এটা হচ্ছে 4-এর পাওয়ার যদি 1 হয় এর রেজাল্ট হচ্ছে 4, 4-এর পাওয়ার যদি 2 হয় তাহলে ইউনিট ডিজিট তখন হয় 6। দেখুন 16, তার ইউনিট ডিজিট কিন্তু 6। 4-এর কিউব যদি হয় তখন কিন্তু ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে আবার 4, আবার 4 হলে পরে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 6, অর্থাৎ 4 6 4 6 এই প্যাটার্নে কিন্তু ঘোরাফেরা করে সবসময় 4-এর ইউনিট ডিজিট। এবং তার এবার প্যাটার্নটা দেখুন, তার পাওয়ারে কি আছে, 1 2 3 4, অর্থাৎ সেই অড আর ইভেন জোড় বিজোড়ের থিওরি কিন্তু এখানে কাজে লাগছে। তার মানে ইভেন পাওয়ার হলে ইউনিট ডিজিট হচ্ছে 6, আর অড পাওয়ার হলে ইউনিট ডিজিট হচ্ছে 4। এটা কিন্তু 4-এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা মনে রাখতে হবে আমাদের। এখন আমরা দেখব এখানে কি আছে। 102, 102 হচ্ছে ইভেন নাম্বার, 102 হচ্ছে ইভেন নাম্বার, আর 103 হচ্ছে অড নাম্বার। তাহলে যদি পাওয়ার ইভেন হয় আমরা কি জানি, ইউনিট ডিজিট 6 হবে, আর যদি পাওয়ার অড হয় আমরা কি জানলাম, ইউনিট ডিজিট 4 হবে। তাহলে এই দুটোর প্লাস করলে হয় 10, তাহলে এর ইউনিট ডিজিট কত, 0, নাম্বার এ। খুব সুন্দর অঙ্ক, এবং এইভাবে কিন্তু প্রচুর অঙ্ক হয়। আরও যখন প্র্যাকটিস হবে এই ধরনের অঙ্ক আবার ঘুরে ফিরে আসবে। এবার আমরা দেখব যে ইংরেজির যে প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছিল সেটার সলভ। কিছু গ্রামাটিক্যাল এরার, অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া হয়েছিল সেখানে কিছু ভুল রয়েছে, সেগুলো আমাদেরকে ডিটেক্ট করতে বলা হয়েছিল। তাহলে চলুন দেখে নিই কোন সেন্টেন্সে কী ভুল ছিল এবং তার সঠিক ব্যাখ্যাটা কী। রাম ওয়াজ
সিনিয়র টু স্যাম ইন কলেজ। এই সেন্টেন্সটার মধ্যে ভুলটা কি আছে? এখানে সবটাই ঠিক আছে, কিন্তু এই ইন কথাটা ভুল আছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে কলেজ, ইউনিভার্সিটি, তারপরে আপনার স্কুল, ওয়ার্ক, এই সমস্ত প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান, তার আগে সব সময় কিন্তু যে প্রিপোজিশনটা বসে সেটা হয় অ্যাট। তাহলে এখানে স্যাম ইন কলেজ এই পোর্শনটাই ভুল রয়েছে, অলওয়েজ অ্যাট হবে। নাম্বার 2, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এই হচ্ছে সেন্টেন্স। এখানে ভুলটা দেখতে হবে। এখানে ভুল হচ্ছে ইট ওয়াজ হিম। আমরা প্রোনাউনের যখন একটা ভিডিও করেছিলাম সেখানে পরিষ্কার বলেছিলাম যে কিছু প্রোনাউনের টাইপ রয়েছে, সেই টাইপগুলো আমাদেরকে কেন জানতে হবে। প্রোনাউন কখনো কখনো সেন্টেন্সে এমনভাবে বসে, সেটা কখনো নিজের সাবজেক্ট হয়ে বসে, কখনো অবজেক্ট হয়ে বসে, আবার কখনো পজিটিভ ফর্মে বসে। তাহলে এই বিষয়গুলো আমরা যদি না জানি এই ভুলগুলো কিন্তু ধরতে পারবো না। এখানে হিম কথাটা ভুল আছে। হিম হবে এখানে সাবজেক্ট ফর্মে বসবে, কিন্তু হিমের বদলে এখানে হবে হি। হিম হচ্ছে সাবজেক্ট না হয়ে এখানে অবজেক্ট ফর্ম বসে গেছে, আর এটাই হচ্ছে এই প্রশ্নের ভুল। আমি যদি প্রোনাউনের ক্যাটাগরিগুলো দেখি, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। হি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, আর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ অথবা হার। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। এখানে যে পজিশনটা আছে এটা হচ্ছে সাবজেক্ট পজিশন, আর এখানে হিম বসালে সম্পূর্ণ কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমি অবজেক্ট ফর্ম কিন্তু সাবজেক্ট ফর্মে বসাতে পারি না। তাই অবশ্যই নাম্বার এ এখানের এই প্রশ্নটার সঠিক উত্তর। সবসময় প্যাসিভ ফর্মে হবে এটা, মানে সিচুয়েটেড অর লোকেটেড। আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মে কিন্তু এই সিচুয়েট ভার্বটা কখনোই হয় না। তাই এই নাম্বার বি ইজ সিচুয়েটিং, এই অংশটাই কিন্তু এই সেন্টেন্সে ভুল। নাম্বার 5, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। এই যে এই অংশটা দেখুন, সাপোজিং ইফ। সাপোজ কথার অর্থ হচ্ছে ইম্যাজিন করা বা ধরা, আর ইফ আমরা কখন ব্যবহার করি, মানে বাংলা যেটাকে বলে যদি, মানে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমরা সেটাকে কল্পনা করে নিচ্ছি যে যদি ঘটে, তাহলে এই দুটোর অর্থই কিন্তু একই। তাই সাপোজ আর ইফ এটা কিন্তু একসাথে কখনো বসতে পারে না, হয় শুধু সাপোজ নয় শুধু ইফ। তাহলে এই অংশটাই কিন্তু ভুল রয়েছে। আশা করি আপনারা এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছেন, এবং এখানেই শেষ করছি আজকের এই প্র্যাকটিস সেটটা। অঙ্ক এবং ইংলিশের এভাবেই প্রতিদিন কিন্তু এখন প্র্যাকটিস সেট আসবে হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে সেখানে, এবং সেগুলোর এক্সপ্লেনেশন নিয়ে আমি অবশ্যই ভিডিওগুলো করব, যাতে কারোর কোনো বিষয়ে ডাউট না থাকে। তাহলে সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।